দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় বাতের ব্যথায় করণীয়। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন হাতজোড়া বাত ব্যথা, পঙ্গু রোগ ও ট্রমা সার্জন ডাক্তার মোহাম্মদ জোবায়ের বিন জামান, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আমরা সংক্ষেপে নিটোর বলে থাকি। ডাক্তার জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। জি, আপনাকেও স্বাগতম, ধন্যবাদ। জি, আমরা আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলছি, বাত ব্যথা নিয়ে, যাকে আমরা মেডিকেল টার্মে অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, অস্টিও আর্থ্রাইটিস বা বাত কেন হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যমুনা টেলিভিশন সবাইকে আজকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমাদের যে আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের দেশ এবং বিদেশে সকল জায়গায় গুরুত্বপূর্ণ। কারণ এই রোগে আমাদের সমাজে অধিকাংশ লোক আক্রান্ত হয়ে থাকে একটা নির্দিষ্ট বয়স শেষে। সাধারণত এই বাত ব্যথা বা অস্টিও আর্থ্রাইটিস যেটা আমরা বলি, সেটা যদি একটু মেডিকেলের ভাষায় বলি, সেটা হচ্ছে একটা ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ অথবা বয়সের সাথে সম্পর্কিত একটা ডিজিজ, যেখানে একটা নির্দিষ্ট বয়স শেষে তার কার্টিলেজ ব্রেকডাউন হওয়ার কারণে এক ধরনের প্রদাহ বা ব্যথা সৃষ্টি হয়, যাকে আমরা সংক্ষেপে অস্টিও আর্থ্রাইটিস বলতে পারি। শরীরের কোন অংশে এই বাত ব্যথা সবচেয়ে বেশি হয়ে থাকে? বাত ব্যথা শরীরের যে কোনো জায়গায় হতে পারে এবং বিভিন্ন বয়সে এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। যদি আমরা অস্টিও আর্থ্রাইটিস জনিত ব্যথা বলি, তাহলে এটা সাধারণত কমনলি যে পেশেন্টগুলো আমরা দেখতে পারি তা হচ্ছে হিপ জয়েন্ট বা আমরা যেটা উরুসন্ধি বলি, তারপর নি জয়েন্টে বেশ কমন বা হাঁটুতে, ফুটে কমন, দেন আমরা স্পাইন বা মেরুদণ্ডে অনেক হয়ে থাকে এবং হ্যান্ডের বিভিন্ন জয়েন্টে বা হাতের বিভিন্ন জয়েন্টে এটা আমরা কমনলি পাই। এগুলোতে বেশি পাই, বাট আমরা অনেক জয়েন্টে পেতে পারি, কমনলি এগুলোতে পাই আমরা। আচ্ছা, অস্টিও আর্থ্রাইটিস বা বাত ব্যথার কারণটা আসলে কি বলে আপনি মনে করছেন? প্রথম হচ্ছে আমাদের যদি বলি বয়সের একটা ব্যাপার, এবং একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে যে যাদের বয়স 55 ইয়ার্স মোর বা 55 বছরের বেশি, তাদের অন্তত 80% মানুষ যে কোনো একটা জয়েন্টে এই বাত ব্যথা বা অস্টিও আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হয়, এবং একাধিক জয়েন্টে হতে পারে, বাট অ্যাটলিস্ট একটা জয়েন্টে আক্রান্ত হয়। তাহলে বয়স একটা অন্যতম ফ্যাক্টর। অধিক বয়স বা বেশি বয়সে গেলে এটা হবে। তারপরে হচ্ছে আমরা যদি মেল এবং ফিমেল বা ছেলে মেয়ে রেশিও ধরি, মহিলাদের ক্ষেত্রে এটা বেশ কমন। তারপর হচ্ছে ওজন বেড়ে যাওয়া বা ওবেসিটি যেটা বলি, সেটা আমাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, যেমন আমরা অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার বা চিজ এই জাতীয় খাবার খেলে ওজন বেড়ে যাবে, সেক্ষেত্রে হয়। আরও কিছু কারণে হতে পারে, যেমন আমাদের যে কোনো জয়েন্টে যদি প্রিভিয়াস কোনো আঘাতের হিস্ট্রি থাকে, যেমন আমরা যদি হাঁটুতে কখনো আঘাতের হিস্ট্রি থাকে অল্প বয়সে, এবং সেই আঘাতের কারণে যদি কোনো ধরনের টেন্ডন বা আমরা যেটা সহজে হয়তো মানুষের বোঝার জন্য রগ বলি, এন্টিরিয়র ক্রুসেট লিগামেন্ট, এই যদি কোনো টেন্ডন ইনজুরি থাকলে বা লিগামেন্ট ইনজুরি থাকলে, যদি এটা মেল ট্রিটেড থাকে অথবা চিকিৎসা করা না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার অস্টিও আর্থ্রাইটিস বা ক্ষয়জনিত রোগটা একটু তাড়াতাড়ি ডেভেলপ করবে। আমি কিভাবে বুঝবো যে আমার বাত ব্যথা হচ্ছে বা আমি অস্টিও আর্থ্রাইটিসের রোগী? অস্টিও আর্থ্রাইটিসের পেশেন্টগুলো আমাদের কাছে অনেকগুলো সাইন সিমটম বা সমস্যা নিয়ে প্রেজেন্ট করে। তো কমনলি যেটা হচ্ছে, সবার আগে বলে হচ্ছে তাদের পেন বা ব্যথার কথা। একটা বা একাধিক জয়েন্টে অনেক পেনের কথা বলে, যেমন হাঁটু ব্যথার ক্ষেত্রে নি অস্টিও আর্থ্রাইটিস হলে হাঁটু ব্যথার কথা বলে, এবং সেটা পেশেন্ট বলে ফুলে যাচ্ছে, আমরা যেটা সোয়েলিং বলি, ফুলে যাচ্ছে ব্যথা, তার নর্মাল যে ডেইলি অ্যাক্টিভিটিস, যে রেগুলার যে কাজকর্ম, তা ব্যাহত হচ্ছে, এবং তার যে কোনো একটা জয়েন্টে যে ধরনের মুভমেন্ট হওয়া উচিত, যতটুকু নাড়াচাড়া হওয়া উচিত, সেটা তার কমে যাচ্ছে বা রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে। তারপরে তার এমন হতে পারে যে ব্যথার কারণে তার ঘুম ভেঙে গেছে। আমরা অনেক সময় ফিল করতে পারি যে সেখানে হয়তো তার পানি জমে গেছে, বা আমরা যেটা সাইনোভিয়াল ফ্লুইড বলি, এটা এক্সেসিভ পরিমাণে জমে যাওয়া মোটামুটি, এবং একটা সময় পেশেন্ট ডিপ্রেশনে চলে যেতে পারে। আচ্ছা, মোটামুটি এই ধরনের সমস্যা নিয়ে পেশেন্টরা বেশি আসে। আচ্ছা, আপনারা কিভাবে ডায়াগনোসিসটা করে থাকেন বা কি কি পরীক্ষা করে থাকেন? অস্টিও আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার জন্য আমরা মূলত যা করি তা হচ্ছে আমরা পেশেন্টকে আগে ক্লিনিক্যালি এক্সামিনেশন করি। তার পেশেন্টকে তার বয়স একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তার জয়েন্টে ফোলা আছে কিনা কোনো জয়েন্ট, অথবা
তার কাজকর্ম করতে সমস্যা হচ্ছে কিনা, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম আপনাকে, অথবা তার ডেইলি অ্যাক্টিভিটিস সমস্যা হচ্ছে কিনা, এই ধরনের প্রবলেমগুলো আমরা পেশেন্টের কাছ থেকে শুনি এবং আমরা দেখে কনফার্ম হই। তারপরে আমরা সাধারণত একটা এক্সরে করি, এবং একটা এক্সরে করে আমরা এই বাকি পয়েন্টগুলো মিলিয়ে আমরা মোটামুটি একটা ডায়াগনোসিস চলে দিতে পারি। এটার জন্য অনেক বেশি মেডিকেল টেস্ট বা এটা দরকার হয় না। অস্টিও আর্থ্রাইটিস যেহেতু ডেভেলপ হতে সময় লাগে এবং রোগী অবশ্যই হচ্ছে কি খুব দ্রুত আপনার কাছে চলে আসবে এমনটা কিন্তু নয়, অনেক দীর্ঘদিন সময় নিয়ে তারপর কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হন। তার আগে কিন্তু রোগী বাসায় হচ্ছে গিয়ে অনেক ধরনের যেমন মাসাজ বা তেল এই ধরনের জিনিস ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কি এটা ব্যবহার করা ঠিক? না, আসলে মাসাজ বা তেলের খুব বেশি গুরুত্ব এখানে নাই। এটা আপনি একদমই ঠিক বলেছেন যে ব্যথা নিয়ে সাধারণত প্রথমেই তারা ডাক্তারদের কাছে চলে আসে না, হয়তো নিজেরাই কিছু গুগল সার্চ করে তারা কিছু ওষুধ খেয়ে নেয়। প্রথম হচ্ছে ওষুধ খাওয়ার ব্যাপারে নিরাপদ থাকতে হবে, কারণ ব্যথার জন্য মানুষ কী খাবে? ব্যথার ওষুধ খাবে। যেটা আমরা একদমই পেশেন্টকে খুব বলে দিই যে বেশি ব্যথার ওষুধ খাওয়া যাবে না, তাতে কিডনি সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই জন্য ব্যথার ওষুধ পেশেন্ট নিজে খাবে এটা আমরা অ্যাডভাইস করি না। আমরা যদি পেশেন্ট আমাদের কাছে আসার আগে যা করা উচিত যদি তা করতে চাই, তাহলে সে তার ওজন কমাতে হবে, তাকে ডেইলি এক্সারসাইজ করতে হবে, এবং মানে কোনো জয়েন্টের উপরে অধিক সময় প্রেশার দিয়ে কাজ করবে না। এই ধরনের অ্যাডভাইসগুলো আমরা প্রিভিয়াসলি চাই, কিন্তু এই যে মাসাজ বা এইসব আমরা আসলে অ্যাভয়েড করতে বলি। এবার একটু আপনার কাছে, এর আগে আমরা আলোচনা করছিলাম যে বাসায় যে ধরনের হচ্ছে আমরা যা যা করে থাকি তার মধ্যে কিন্তু আরেকটা কাজ আমরা করি, সেটা হচ্ছে গরম সেক দেওয়া। যে জায়গায় হাঁটুতে যদি ব্যথা হয়ে থাকে গরম পানি নেওয়া, অথবা সেখানে হচ্ছে গরম সেক দেওয়া, অনেকে আবার ঠান্ডা সেকের কথা বলে থাকেন। কোন ক্ষেত্রে আসলে আমরা কোনটা ব্যবহার করব, বা আদৌ এটা ব্যবহার করা ঠিক কিনা? আসলে আমরা ঠান্ডা এবং গরম কখন দিব, দুটোই গুরুত্ব আছে। যদি কোনো জায়গায় আমরা মানে হঠাৎ করে আঘাত হয় কোথাও, সেখানে আমরা একটু সাধারণত ঠান্ডা ছেঁক দিতে বলি আগে। সেক্ষেত্রে তার পেইনটা পেশেন্ট বা একটু কম পাবে বা একটু রিলিফ হবে। আর গরম ছেঁকের ব্যাপারটা হচ্ছে যখন দীর্ঘদিন কোনো ব্যথা থাকে, তখন আমরা যখন অস্টিওআর্থ্রাইটিস আমরা দিতে পারি, একটু হট কম্প্রেশন দিলে এটা পেশেন্ট ভালো ফিল করে। কম্প্রেশন দেওয়ার কারণে তার সার্কুলেশন বাড়ে এবং এতে পেশেন্ট ভালো ফিল করে। তো গরম ছেঁক দেওয়া যেতে পারে। আচ্ছা, খুব চমৎকারভাবে বললেন। এবার একটু আপনার কাছে জানতে চাই যে এই রোগের কি কি চিকিৎসা রয়েছে? আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা বলতে গেলে এটা অনেক কথা, আমি একটু সংক্ষেপে বলি। এটা আমরা দুই ধরনের চিকিৎসা করতে পারি, একটা হচ্ছে কনজারভেটিভ অথবা নন অপারেটিভ চিকিৎসা, এবং একটা হচ্ছে অপারেশন। আমরা সাধারণত যেটা প্রেফার করি যে নন অপারেটিভ বা কনজারভেটিভ চিকিৎসা, এবং পেশেন্টরা তাই প্রেফার করে। এই ধরনের চিকিৎসা ক্ষেত্রে আমরা প্রথমত পেশেন্টকে এডুকেশন দিই যে এই ডিজিজটা কী, কেন হচ্ছে, তাকে একটা লার্নিং দেওয়া এবং তাকে মোটিভেট করা, তার লাইফস্টাইল চেঞ্জ করা। সে যে কারণে কারণ এই ডিজিজটার সাথে তার অকুপেশন জড়িত। যদি এরকম হয় যে সে দীর্ঘক্ষণ সে একইভাবে বসে কাজ করতেছে, তাহলে তার সেই লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে বা মডিফাই করতে হবে, অথবা তাকে অন্য জবে যেতে হবে যদি পসিবল হয়। এটা একটা চেঞ্জ। তাকে ওজন কমাতে হবে, তাকে ওবেসিটি কমাতে হবে, ওজন কমাতে হবে। এবং তারপরে আমরা কিছু মেডিসিন, কিছু ব্যথা ওষুধ দিতে পারি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ বলি, এগুলো দিতে পারি। আমরা কিছু লোকালি অয়েনমেন্ট দিতে পারি, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, ভিটামিন ডি, দুধ জাতীয় খাবার বেশি খেতে বলবো। এবং কখনো কখনো আমরা যদি অনেক বেশি জয়েন্টে ফ্লুইড জমে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে মানে একদম খুব স্টেরিলিটি মেনটেন করে সেই ফ্লুইডটা ড্র করব। এবং আমরা কখনো কখনো কিছু ড্রাগ দিই জয়েন্টে, যেটা তার লোকাল ইনফ্লামেশন সাময়িক সময়ের জন্য কমিয়ে রাখে। এটি মূলত হচ্ছে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট বা নন অপারেটিভ চিকিৎসা যেটা বলি। তারপরে যদি এটিতে তার ফলাফল ভালো না আসে, অথবা যদি এরকম হয় যে তার অনেক বেশি সিভিয়ার অবস্থায় আসছে, সেক্ষেত্রে তাকে আমরা অপারেশনের কথা বলি। এবং অপারেশন বিভিন্ন ধরনের অপারেশন আছে, সেটা আমরা একটা হচ্ছে অস্টিওটমি করতে পারি মেডিকেলের ভাষায়, অথবা সবচেয়ে আধুনিক হচ্ছে টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট, যেমন আমরা নিয়ের ক্ষেত্রে বলি টোটাল নি জয়েন্ট রিপ্লেসমেন্ট। এটা হচ্ছে আধুনিকতম চিকিৎসা, এতে পেশেন্ট অনেক ইমপ্রুভ হয়। আচ্ছা, অপারেশনের পরে হচ্ছে কি পেশেন্ট কি আগের মতো চলাফেরা করতে পারবেন? হ্যাঁ, অপারেশন যদি আমরা কোথাও কোনো জয়েন্টে টোটাল নি রিপ্লেসমেন্ট যেটা বলি সেটা করি, তাহলে একদম সে আগের মতো সে সব ঠিক হয়ে যাবে। যেটা হচ্ছে তার মেইন কমপ্লেন যে কারণে পেশেন্টরা অপারেশন করেন রোগীরা, সেটা হচ্ছে তার ব্যথা থাকবে না, যেহেতু আমরা এখানে মানে আলাদা করে একটা ইমপ্লান্ট দিয়ে দিচ্ছি, এবং তার যে মুভমেন্ট সেটাও তার একদম ঠিক হয়ে যাবে। বাট আমরা পেশেন্টদেরকে কিছু নিয়মকানুন মানার কথা বলি, যেমন আমরা যে ইমপ্লান্টটা বাইরে থেকে দিচ্ছি সেটা তো আসলে একটা আর্টিফিশিয়াল জিনিস, এটা লংজিভিটি একটা টাইম আছে। হ্যাঁ, আমরা যদি এটাকে মেনটেন করতে পারি, যদি সে কিছু নিয়মকানুন মেনে চলে
তাহলে তার এই ইমপ্লান্টের লংজিভিটিটা দীর্ঘ হবে এবং সে অনেক দিন পর্যন্ত, অনেক বছর পর্যন্ত সে ভালো থাকবে। এই ইমপ্লান্টটা কি আমরা বয়স্কদের ক্ষেত্রে করছি নাকি হচ্ছে যারা তরুণ রয়েছে তাদের ক্ষেত্রে করছি? না, এটা আমরা সাধারণত বয়স্কদের ক্ষেত্রে প্রিফার করি। তরুণদের ক্ষেত্রে আমরা সাধারণত টোটাল জয়েন্ট, নি জয়েন্ট আমরা করি না সেটা না, আমরা সাধারণত এটা বয়স্কদের ক্ষেত্রে হয়, বাট প্রয়োজন হলে আমরা তরুণদের ক্ষেত্রেও করতে পারি। যেমন আমরা যদি হিপ জয়েন্টের কথা চিন্তা করি, এখানে একটা অসুখের নাম আছে যে অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ জয়েন্ট, সেক্ষেত্রে আমরা প্রয়োজন হলে তরুণদেরকেও করি, করতে পারি আমরা। এবার একটু আপনার কাছে জানতে চাই, বর্তমানে সূর্যের আলোর যে একটা হচ্ছে প্রয়োজনীয়তা বা হচ্ছে কি আমাদের জন্য যে সূর্যের আলো কতটুকু জরুরি সেটা কিন্তু আমরা অনেকেই হচ্ছে কি উপেক্ষা করে যাই, এবং তবে ডাক্তাররা বলছেন সূর্যের আলোতেই ভিটামিন ডি থাকে, এবং এই ভিটামিন ডিটা যদি আমরা না পেয়ে থাকি অস্টিও আর্থ্রাইটিস বা আরও অস্টিওপরোসিসের মতো অনেকগুলো রোগী কিন্তু হয়ে থাকে। এই বিষয়ে আপনার মতামত একটু জানতে চাচ্ছিলাম। না, এটা আসলে এই মডার্ন যুগে সূর্যের আলো ব্যাপারটা আমাদের আসলে একটা অ্যালার্মিং ইস্যু। আমরা সবাই কি করছি, অফিস আদালতে বা বিভিন্ন জায়গায় আমরা এসি রুমে বসে আছি, আমরা গাড়িতে চড়তেছি, আমাদের সানলাইট এক্সপোজ খুব কম হচ্ছে, যেটা একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময় সানলাইট এক্সপোজার বা সূর্যের আলোতে যাওয়া উচিত। সেটা আমরা যে ভিটামিন ডি যেটা আমরা সানলাইট থেকে পাচ্ছি, সূর্যের আলো থেকে, সেটা আমরা ন্যাচারাল সোর্স যেটা সেটা সূর্যের আলো থেকে পাচ্ছি। আরেকটা কী পাচ্ছি আমরা আমরা খাবারের মাধ্যমে পাচ্ছি, যেসব খাবারে দুধ ডিম এগুলোতে আমরা পাচ্ছি, কিছু সামুদ্রিক মাছে পাচ্ছি। আমি অবশ্যই মনে করি যে যেটা গড গিফটেড যে সানলাইট আছে, প্রতিদিন প্রত্যেকটা মানুষকে কিছু সময়ের জন্য সূর্যের আলোতে যাওয়া উচিত এবং সূর্যের সানবার্ন যেটা বলি তা হওয়া উচিত। আচ্ছা, এটা কতক্ষণের জন্য আমাদের হচ্ছে সূর্যের আলো, সারাদিনের মধ্যে 24 ঘন্টায় কতক্ষণ হচ্ছে আমরা সূর্যের আলোর সাথে থাকতে পারি বা কতক্ষণ আমরা হচ্ছে কি সূর্যের আলোটা আমরা নিতে পারি? আচ্ছা, এটা আমরা 15 মিনিট 20 মিনিট বা 30 মিনিট নিলে এনাফ। কোন সময়টা মানে হচ্ছে কি সূর্যাস্ত যখন হচ্ছে গিয়ে সকাল থেকে বলা হয় যে একেবারে সকালের যে সূর্যের আলোটা সেটা আমাদের জন্য ভালো, কিন্তু বর্তমানে আবার অনেকে বলছে যে না, দুপুর পর্যন্ত হলেও সূর্যের আলোতে যেতে হবে, এরকম কোনো বিষয়? আসলে ব্যাপারটা ওইরকমই যে 12টা 12:30 1টা পর্যন্ত যে সানলাইট, সেটা যে কোনো এক সময় 9টা 10টার দিকে আমরা যেতে পারি, বাট একটানা দীর্ঘক্ষণ না বসে থাকলেও হবে। যদি কারো অনেকক্ষণ বসে থাকার পরে তার অনেক গরম লাগে বা অস্বস্তি লাগে, সে কিছু 5 মিনিটের জন্য আবার একটু ছায়াতে যাবে, আবার আসবে, এভাবে সে মোটামুটি 30 মিনিট 25 মিনিট একটা সানবার্ন নেবে। একটা প্রশ্ন এখানে চলে আসে, বর্তমানে নারীদের কিন্তু হচ্ছে বাত ব্যথা বা হাড় ক্ষয় হওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে, এবং বিশেষ করে মেনোপজের পরপরই কিন্তু হচ্ছে এই সমস্যাটা আরও বেড়ে যায়। এর কারণ কি? ধন্যবাদ। আসলে আপনার কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা রয়ে গিয়েছে। নারীদের ক্ষেত্রে যা হয়, আমাদের মাসিক বন্ধ হওয়ার পরে 45 থেকে 50 বছর পরে বা পোস্ট মেনোপজাল পিরিয়ড যেটা বলি, সেখানে আমাদের ইস্ট্রোজেনের পরিমাণ তার কমে যায়। এটা একটা হরমোন, এবং এই হরমোন কমে যাওয়ার কারণে তার ক্ষয়ের প্রবণতা বেড়ে যায়, এবং তখন পেশেন্টরা বা আমাদের মহিলারা তারা এই ব্যথা কমপ্লেন নিয়ে আসে। এটা সাধারণত পোস্ট মেনোপজাল বা মাসিক বন্ধ হওয়ার পরেই বেশি হয়, যেহেতু পুরুষদের সমস্যাটা নেই, অতএব এই জন্য নারীদের ক্ষেত্রে বেশি হচ্ছে। আচ্ছা, তবে এই ক্ষেত্রে আমাদের মায়েরা যারা আছেন তারা কিন্তু দেখা যায় সংসারের কাজে নিজের প্রতি যত্ন নেওয়াটা কিন্তু একেবারে ভুলে যান। দুধ খাওয়া, ডিম খাওয়া, আমি আমার মাকে মনে হয় না কবে লাস্ট দেখেছি সে নিজে যত্ন করে নিজের জন্য হচ্ছে 1 গ্লাস দুধ খেয়েছে বা ডিম খেয়েছে। তার সবসময় সন্তানের লালন পালনের ক্ষেত্রে এটা প্রবলেম যে সব মারাই চায় তার বাচ্চারা যেন ভালো থাকে, দুধটুকু তার বাচ্চাকে খাওয়াবে, কিন্তু এই যে বয়স বাড়ার সাথে সাথে এবং ওই একটা এজে যাওয়ার পরে তার যে ডিমান্ডটা বেড়েছে, অথবা প্রেগনেন্সি পিরিয়ডে তার যে ডিমান্ড বেড়েছে খাবারের, সেটা তারা ফলো করতেছে না, এটাও একটা কারণ। আচ্ছা, তবে এই ক্ষেত্রে হচ্ছে অনেকে প্রেসক্রাইব করে থাকেন, যেমন হচ্ছে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে বলে থাকি। অনেকে হচ্ছে সপ্তাহে একটা করে আমরা যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট অথবা ক্যালবোডি নামে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়, এই ধরনের ওষুধ কিন্তু হচ্ছে তারা খেয়ে থাকে। তো এটা কি হচ্ছে তার যে প্রয়োজনীয় যোগান, এটা কি দেবে? না, প্রয়োজনীয় যোগান আমরা অবশ্যই দিবে, বাট আমরা সেটাকে ফলো করব না। আমরা চাইবো যে ন্যাচারাল সোর্স থেকে আমরা যেন সেটা পাই। বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিভিন্ন ক্যালসিয়াম তৈরি করছে, সেটা প্রয়োজনে আমরা দিব, বাট আমাদের টার্গেট সেটা থাকবে না। আমরা সবসময় কাউন্সিলিং করব যে সে ন্যাচারাল সোর্স খাবার দাবার সূর্যের আলো থেকে যেন তার এই চাহিদাটা পূর্ণ হয়, প্রয়োজনে আমরা সেটা দিতে পারি। আচ্ছা, অস্টিও আর্থ্রাইটিস বা বাত ব্যথার ক্ষেত্রে কোনো রকম এক্সারসাইজ বা কায়িক পরিশ্রম করা যাবে কিনা? পরিশ্রম তো আমাদের সবাইকে করতে হবে, বাট সেটা একটা নির্দিষ্ট মাত্রা থাকতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা
দীর্ঘক্ষণ ধরে কোনো নির্দিষ্ট জয়েন্টের উপরে অনেক চাপ পড়তেছে অথবা প্রেশার পড়তেছে, এই জাতীয় কাজ থেকে অ্যাভয়েড করব। আরেকটা হচ্ছে যে এক্সারসাইজ। হ্যাঁ, আমরা কিছু এক্সারসাইজের কথা বলি, আমরা অনেক সময় ফিজিওথেরাপিস্টদের কাছে রেফার করি, কিছু এক্সারসাইজ রয়ে গিয়েছে সেটা আমরা করতে পারি এবং সেটা কখনো কখনো বেশ উপকারী। আচ্ছা, আপনি একটু আগে ইমপ্লান্টের কথা বলছিলেন, এই ইমপ্লান্টটা হচ্ছে করার পর একজন রোগী কতদিন হচ্ছে বিশ্রামে থাকবে বা কতদিন পর তার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবে? খুবই সুন্দর কোশ্চেন, কারণ হচ্ছে মানুষ তো অপারেশন করতে চায় না, করলে আবার জানতে চায় কবে সে স্বাভাবিক হবে। তো ইমপ্লান্টের ব্যাপারটা হচ্ছে অবশ্যই খুব কোয়ালিটিফুল ইমপ্লান্ট হতে হবে, এক নাম্বার। আমি একটা জয়েন্ট দিয়ে উদাহরণ দিই, তাহলে সহজ হবে। যে আমরা নি জয়েন্টের ক্ষেত্রে টোটাল নি জয়েন্ট রিপ্লেসমেন্ট করি, তাহলে পেশেন্টকে আমরা মানে অপারেশনের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন তাকে হাঁটতে দেই, বাট সেটা তার পার্শিয়াল ওয়েট বেড দিবে, কোনো একটা লাঠির উপর ভর করে সে হাঁটবে, সাপোর্ট নিয়ে হাঁটবে। এবং পেশেন্টকে আমাদের টার্গেট থাকে তাকে মোবিলাইজ করা, পেশেন্ট শুয়ে থাকবে না। এবং সাধারণত পরবর্তীতে একটা সে ফলো আপে থাকবে। আমরা আশা করি 4 থেকে 6 সপ্তাহ পরে সে তার স্বাভাবিক জীবনে ফিরে যাবে। বাট কিছু নিয়মকানুন তাকে মেনে চলতে হবে, যেমন নিচে বসে কাজ করা, ভারী কাজ করা, কোমর বাঁকা করে কাজ করা, যে জয়েন্টের প্রবলেম সেই জয়েন্টের উপর যেন চাপ না পড়ে। তাহলে সেক্ষেত্রে হবে কি, আমাদের পেশেন্টটা ভালো থাকবে এবং ইমপ্লান্টটার স্থায়িত্ব দীর্ঘদিন হবে। কারণ হচ্ছে ইমপ্লান্টগুলোর প্রত্যেকটার যে ইমপ্লান্টটা আমরা বসাবো সেটা 20 বছর, 25 বছর, 30 বছর হয়তো থাকবে, ঠিক থাকবে। তারপরে যদি পেশেন্ট ইয়াং এজে হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে সেটা আবার আমরা রিভিশন সার্জারি করা লাগতে পারে। এই জন্য আমরা স্বাভাবিকভাবে চাইবো যে উনি নিয়মকানুন মেনে চলুক। বিশেষ করে একটা ইয়াং পেশেন্ট যত বেশি নিয়ম মেনে চলবে, তার রিভিশন সার্জারি তত পরে লাগবে। আর বৃদ্ধ পেশেন্টের ক্ষেত্রে সেটা একটু ভিন্ন, বাট নিয়মকানুন মানতে হবে। এবং এই অপারেশনের পরে পেশেন্ট ভালো হয়, সম্পূর্ণই ভালো হয়। আচ্ছা, ইমপ্লান্ট সার্জারির হচ্ছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? যে কোনো অপারেশনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আমরা যদি অপারেশনের পার্শ্ব প্রতিক্রিয়া ধরি, অ্যানেস্থেটিক হ্যাজার্ড হতে পারে, তার অতিরিক্ত ব্লিডিং হতে পারে, অনেক সময় অপারেশনের সময় আমরা ব্লাড ট্রান্সফিউশন করি, সেখানে একটা রিয়াকশান হতে পারে। পরবর্তীকালে হচ্ছে ইমপ্লান্ট ফেলিওর হতে পারে, অপারেটিভ এরিয়াতে ইনফেকশন হতে পারে, অপারেশনের স্থানের উপরে বা নিচে বা আশেপাশে রিফ্র্যাকচার হতে পারে, এই প্রবলেম হতে পারে। বাট আমরা প্রবলেমকে মোকাবেলা করেই আমরা সামনে আগাবো। প্রবলেম হবে এটা ভেবে আমরা চিকিৎসা থেকে দূরে থাকবো না, এটা আমি আশা করি। আচ্ছা, আমার শেষ একটা প্রশ্ন, ইমপ্লান্ট হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা করতে পারবো কিনা? হ্যাঁ, আমরা ডায়াবেটিক পেশেন্ট, আসলে এখন তো অনেক পেশেন্ট ডায়াবেটিক, আমরা যেসব পেশেন্টে অপারেশন করতে যাই ডায়াবেটিস প্রেশার প্রায় কমনলি পাই। আমরা অবশ্যই করব, বাট সেটা ডায়াবেটিসকে অবশ্যই কন্ট্রোল করে করতে হবে। কোনো ডায়াবেটিক পেশেন্টকে আমরা ইমপ্লান্ট করতে, সেটা দীর্ঘস্থায়ী হবে? হ্যাঁ হবে, বাট আমাদের কথা হচ্ছে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে হবে। যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে অথবা আনকন্ট্রোল অবস্থায় আমরা অপারেশনে যাই, সে যে কোনো অপারেশন, তার সে অপারেশন ফেলিওর হতে পারে, তার ইনফেকশন হতে পারে, এটা সবার জন্যই কমন। ইমপ্লান্টের ক্ষেত্রে আমরা আরও বেশি সতর্ক থাকবো। খুব সুন্দর করে বলেছেন ইমপ্লান্টের বিষয় এবং হচ্ছে বাত ব্যথায় করণীয় বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জামান। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যমুনা টেলিভিশন সকল দর্শককে আমাকে আজকে এই সুযোগ দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। দর্শক, এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।